সজীব ওয়াজেদ জয়, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনি আমাদের শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানবেন। আমাদের সাথে আরও থাকছে বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রয়েছেন রাজশাহী থেকে। জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আপনাকে স্বাগত, শুভেচ্ছা এবং অনেক কৃতজ্ঞতা আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, আমাদের অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ। আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ। আমি যে প্রশ্নটি করতে চাই সেই প্রশ্নটি হচ্ছে যে অনেকের মানে শুরুর প্রশ্নটি সেটি অনেকের প্রশ্ন। আমাদের আসলে অনেকগুলি প্রশ্ন আছে আপনার কাছে। আপনার যে প্রশ্নের জবাব আপনি যেভাবে দিতে চান সেভাবে দিবেন, না দিতে চাইলেও আমরা দিব, মানে আমরা এটা নিতে পারবো, এত অসুবিধা নাই। আমাদের প্রথম যে প্রশ্ন সেটি হচ্ছে যে আমরা দেখেছি যে 5ই আগস্টে ক্ষমতার পট পরিবর্তনের পরে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে তিনি ভার্চুয়ালি একটি জায়গায় তার পরদিনই ভার্চুয়াল বক্তব্য দিয়েছিলেন, বিভিন্ন অনুষ্ঠানে অনলাইনে সক্রিয় থাকছেন, বক্তৃতা দিচ্ছেন। দেশের পক্ষ থেকে এই দাবি আছে তাকে দেশে আসার, দেশে ফেরা উচিত, মানে সে সময়টা কখন হতে পারে? ওনার উদ্দেশ্য হচ্ছে অতি শীঘ্রই বাংলাদেশে ফিরে যাওয়া, রাজনীতি করার জন্য তিনি চান বাংলাদেশে ফিরে যেতে। এখন যেহেতু আমাদের দলকে আবার সংগঠিত করতে হচ্ছে, এটা তিনি করছেন। তিনি ভালো আছেন, তিনি এখন দিল্লিতে আছেন। আমার বোন ওনার কাছে আছেন, আমার বোন তো দিল্লিতে থাকেন। তিনি ভালো আছেন, তবে অবশ্যই ওনার খুবই মন খারাপ। তিনি খুবই দুঃখিত যে দেশের জন্য ওনার বাবা জান দিয়েছেন, আমার পুরো পরিবার জান দিয়ে হারিয়েছে। যে দেশের জন্য তিনি জেল খেটেছেন, এত পরিশ্রম করেছেন, এত উন্নয়ন করেছেন, সেই দেশের মানুষ তাকে এইভাবে অপমান করে বের করে দেবে, তার উপর আক্রমণ করতে যাবে, এটা আমরা কেউ কল্পনা করতে পারিনি। এটা তো আপনার একটা তারা যে দাবি করছে যে এটা গণতান্ত্রিক আন্দোলন, এই মানুষ হত্যা করা, পুলিশের উপর হামলা করা, প্রধানমন্ত্রীর উপর হামলা করা, প্রধানমন্ত্রীর বাড়ির উপর হামলা করা, যা সবকিছু জ্বালাও পোড়া করা, লুটপাট করা, এটা তো কোনো আন্দোলন নয়, এটা তো হচ্ছে মব, এটা তো হচ্ছে সন্ত্রাস, জঙ্গি। বর্তমানে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখন তো বাংলাদেশে যেভাবে সংঘর্ষ চলছে, জ্বালাও পোড়াও চলছে, তখন আপনার এটা শুরু হয়ে গেছিল এবং তারা সিদ্ধান্ত দিয়েছিল যে তারা গণভবনকে হামলা করবে। তখন তিনি কিন্তু দেশ ছাড়তে চাননি। আমরা পরিবার থেকে তখন ওনাকে কনভিন্স করলাম যে না, এরা শুধু প্রটেস্টার না, এরা তোমাকে হত্যা করে ফেলবে, তো তোমার দেশ ছেড়ে যেতেই হবে। সরকার পতন হওয়ার আগের থেকে আওয়ামী লীগের নেতাকর্মীর উপর বিভিন্ন জায়গায় ঢাকার বাইরে এবং ঢাকার ভিতরেও হামলা চলছিল, তাদের কয়েকজনকে হত্যা করা হয়েছে। তো এখানে যে শুধুমাত্র সরকারের দোষ দেওয়া হয়, আওয়ামী লীগের দোষ দেওয়া হয়, সেটা ঠিক না। এখন তো দেখা যাচ্ছে আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ সরকার নেই, তবে নির্যাতন তো চলছে। আমাদের সকল মন্ত্রীদের বাসা জ্বালিয়ে দেওয়া হয়েছে, বঙ্গবন্ধু মিউজিয়াম পর্যন্ত জ্বালিয়ে দেওয়া হয়েছে, যেখানে জাতির জনক বঙ্গবন্ধু এবং আমার পুরো পরিবারকে হত্যা করা হয়, যেটা একটা মিউজিয়াম ছিল, সেটাকে তারা পুড়িয়ে ফেলেছে। আমাদের নেতাকর্মী কয়েকজন এমপি মারা গিয়েছেন, অনেক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। আর আমি শুনতে পাচ্ছি যে হিন্দুদের উপর আক্রমণ হয়েছে, কিছু মন্দির পুড়িয়ে দেওয়া হয়েছে। তো এই সংঘর্ষ তো আগে থেকেই শুরু হয়ে গেছিল। এটা তো এখন তো আমাদের সরকারের দায়ী নাই, আমাদের আওয়ামী লীগ তো এখন আর এই সংঘর্ষের জন্য দায়ী না। দেশের জন্য এত করেছি, এই যে গত 15 বছরে আপনার জানেন আমি ডিজিটাল বাংলাদেশ বানিয়েছি, এটা আমার স্বপ্ন ছিল। আমি সরকার থেকে কোনো বেতন নেই, বিনা মূল্যে আমি এই কাজটা করেছি। আমি প্রচুর পরিশ্রম করেছি বাংলাদেশকে ডিজিটাইজ করতে, গ্রাম পর্যন্ত ডিজিটাল বেনিফিট পৌঁছানোর। তারপরে যদি বাংলাদেশের মানুষ, এই যে উন্নয়ন আমরা করেছি, তারপরে যদি বাংলাদেশের মানুষ আমার পরিবারের সাথে এরকম করে, তাহলে আমাদের আর কিছু বলার আর করার নেই। আওয়ামী লীগ মরে যায়নি, আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের সব থেকে পুরাতন দল। সবাই যে মনে করে যে আওয়ামী লীগের পপুলারিটি নাই, দেশে আপনার 17 কোটি মানুষ, 17 কোটি মানুষের মধ্যে এখনো আপনি যদি নিরপেক্ষ নির্বাচন হয়, আমি জানি আওয়ামী লীগ ভোটে জিতে আসবে। হ্যাঁ, 100% ভোট কোনোদিন কোনো গণতন্ত্রে কোনো সরকার পায় না। আমাদের বিরুদ্ধে যারা ভোট হেরে গেছে বা তারপর তো বয়কট করেছি, হ্যাঁ, এদেরকেই আপনি দেখেছেন যারা আওয়ামী লীগ বিরোধী।
তাদেরকেই দেখা গেছে। তবে আওয়ামী লীগের যারা সমর্থক তারা কিন্তু দেশে আছে। আরেকটি ব্যাপার সেটি হচ্ছে আমার আগেকার প্রশ্নের সাথে সম্পর্কিত, যে গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার দেশ ছেড়ে পলায়ন, আওয়ামী লীগের নিষ্ক্রিয়তা এক ধরনের, মানে আওয়ামী লীগ দেশের রাজনৈতিক প্রেক্ষাপট থেকে বাদ হয়ে গেছে, কেউ কেউ আমাদের মিডিয়ার ভাষায় কেউ কেউ বলছেন যে একটা -1 হয়ে গেছে। অন্তর্বর্তী সরকারকে নিয়ে কোনো -2 সংখ্যা কি আছে? কেন এই প্রশ্নটি উঠছে সেটিও আমি বলি, যেটা কিছুটা আপনি আগেই প্রশ্ন করেছেন যে আওয়ামী লীগ আমলে কিন্তু আমরা দেখেছিলাম যে বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য বারবার বলা হচ্ছিল, কিন্তু 3.5 মাস পরেও বেগম জিয়া এখনও দেশে আছেন, তারেক রহমান সাহেব এখনও দেশে ফিরেন নাই। তো এইটার ক্ষেত্রে কি -2 কোনো আশঙ্কা আপনাদের মধ্যে রয়েছে কিনা অন্তর্বর্তী সরকারকে নিয়ে? এই -2 তো এসেছিল আপনার 1/11-এ। এখন আপনার এই -2 কোনো সমস্যা নেই। কারণ হচ্ছে যে আমরা আগেই বলেছি, আমি গতকাল একটা ইন্টারভিউতে বলেছি যে বিএনপিকে এখন আর কেউ মাইনাস করতে পারবে না। এক, 2 নম্বর হচ্ছে আওয়ামী লীগ যদি নিজেরা মাইনাস হয়ে গিয়ে থাকে তো সেটা তো আওয়ামী লীগ হয়েছে, কারণ সে দেশেই নাই, তার নেত্রী পালিয়ে গেছে। সুতরাং আপনার এই জায়গাতে তো তারা নিজেরাই চলে গেছে। এখানে একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে যে রাজনৈতিক দলটি পলিটিক্যালি ব্যাংক্রাফট হয়ে যায়। আওয়ামী লীগ তো এখন আসলে পলিটিক্যালি ব্যাংক্রাফট একটা রাজনৈতিক দল। আমি আগে থেকেই বলছিলাম কথাটা আর কি। তার কোনো রাজনীতি নেই, সে ক্ষমতাকে এমন ভাবে ব্যবহার করেছে তাদের ব্যক্তিগত স্বার্থে, দলীয় স্বার্থে না, প্রত্যেকের ব্যক্তিগত স্বার্থে। দে হ্যাভ মিন্টেড মানি লাইক এনিথিং। দেশকে তারা একেবারে ফোকলা করে দিয়েছে এবং সেই দেশকে ফোকলা করে দিয়ে পালিয়ে গেছে। যদি এই মুহূর্তে নির্বাচন হয়, যেটি আসলে বিএনপি যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দাবি করছেন, তাতে বেগম খালেদা জিয়া কি প্রার্থী হবেন, বা বিএনপি সংসদ নেতা বা প্রধানমন্ত্রী হিসেবে কাকে চাইতে পারে, চেয়ারম্যান নাকি ভারপ্রাপ্ত চেয়ারম্যান? এখানে এই মুহূর্তে এখনই আমাদের এই প্রশ্নগুলো নিয়ে আমরা আপনার কাজ করছি না, কারণ আমরা এখন আমাদের সামনে যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেটা হচ্ছে যে আপনার এই ইন্টারিম গভর্নমেন্টের কাজগুলো তারা যেন শেষ করতে পারে, অর্থাৎ যে সমস্ত সংস্কারের বিষয়গুলো আছে সেই সংস্কার যে কয়েকটা আপনার খুবই নির্বাচন কেন্দ্রিক এবং প্রয়োজনীয়, সেই সংস্কারগুলো করে নির্বাচনের কথা আমরা বলছি। এবং আমরা মনে করি যে এটা আপনার যথা সময়ে সেটা অনুষ্ঠিত হবে। এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া তো আমাদের পার্টির চেয়ারপারসন, এবং তিনি যদি নির্বাচন করতে সক্ষম হন শারীরিকভাবে তাহলে অবশ্যই তিনি নির্বাচন করবেন। অন্যদিকে যেমন তারেক রহমান সাহেব আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখন আছেন, এবং তিনিও নির্বাচন করতে চাইলে তিনিও নির্বাচন করতে চান, সেটা উনি করতে পারবেন যে কটা সিটি তিনি করতে চান। তো এই নিয়ে কোনো সমস্যা নেই। সুতরাং খালেদা জিয়া নির্বাচন করলেন, প্রধানমন্ত্রী হলেন, বা তারেক রহমান সাহেব নির্বাচন করে প্রধানমন্ত্রী, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এই ব্যাপারে পার্টিতে আমাদের কোনো সমস্যা আছে বলে আমি মনে করি না। কেউ কেউ এরকম ইঙ্গিত করছেন যে বিএনপি আসলে এই মুহূর্তে নির্বাচনের জন্য আসলে চাপ দিতে চাচ্ছে, সরকারকে চাপ দিচ্ছে, তার ফলে সরকার একটু আনস্টেবল হচ্ছে। এইটা কি ঠিক? আবার অন্যদিকে সরকারের একটা জায়গা থেকে মনে হচ্ছে যে সরকার 2 বছর 4 বছর, হঠাৎ করে ডক্টর ইউনূস একটা 4 বছরের কথা বলাতে সেটা নিয়েও একটা বিভ্রান্তি তৈরি হয়েছে। আপনি এটাকে কিভাবে দেখেন? আমি দেখি একটু ভিন্নভাবে। এটা দেখি যে আমাদের দেশের মিডিয়া বা আপনারাই যারা মিডিয়াতে কাজ করেন, আপনারা সঙ্গে স্পেকুলেশনস করেন, এবং স্পেকুলেশন করলে এটা আপনাদের হয়তো বা খুব ভররা হয়, কিন্তু আমাদের জন্য আমরা এই ব্যাপারটাতে আমি ব্যক্তিগতভাবে খুব বেশি আগ্রহী নই। কারণ আমরা এই আপনি যে কথাগুলো বললেন তার একটার সঙ্গে কোনো বাস্তবতার মিল নেই, এবং আমরা সেই ধরনের কোনো চিন্তা করছি না বা সে ধরনের করছেও না। এবং আমি এখন পর্যন্ত দেখিনি যে আপনার সরকার যারা ইন্টারিম গভর্নমেন্ট আছেন তারা বেশি সময় থাকতে চান, 4 বছর থাকতে চান। কথাগুলো সেভাবে আসেনি, এগুলো আপনার মিসরিপ্রেজেন্টেড হয়েছে মিডিয়াতে। আর দ্বিতীয়ত আমরা যেটা বলছি, আমরা বলছি যে আমরা চাই যে আপনার একটা যৌক্তিক সময়ের মধ্যে সংস্কারগুলো হয়ে গেলে আমরা অবশ্যই নির্বাচনে যেতে চাই। আপনারা যৌক্তিক সময়টা, মানে হ্যাঁ আমাদের দোষ আছে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমরা ঠিকই, আমি দোষের কথা বলছি না, আমাদের কথা বলছি যে মিডিয়া আপনার স্পেকুলেট করেন, স্পেকুলেশন মিডিয়া করতেই পারে, কিন্তু আমরা যেটা বাস্তবতা আমি আপনাকে সেটাই বলছি। না মানে আপনি যদি অনুমতি দেন আমাদের অবস্থাটা আমরা একটু বলি, যে আমাদের কাছে মনে হচ্ছে যে নির্বাচন সংস্কার, মানে
কিছু বলা হচ্ছে যে কিছু যৌক্তিক সংস্কার করে যদি নির্বাচনটা না দেওয়া হয় তাহলে বিএনপি যখন ক্ষমতায় আসবে বা অন্য কেউ যখন ক্ষমতায় আসবে তারাও আসলে একই সরকারের সমান ফেসিস্ট হতে পারে, গত সরকারের সমান। তো সেইটা চিন্তা করে তাদেরকে সংস্কারের কথা বলা হচ্ছে। আমি এটার সঙ্গে একেবারেই একমত নই। আমি ঘোরতর আপত্তি জানাচ্ছি, তীব্র প্রতিবাদ জানাচ্ছি। বিএনপির সঙ্গে ফ্যাসিস্ট আওয়ামী লীগের তুলনা করার কোনো কারণই থাকতে পারে না। কারণ বিএনপি ইজ এ পার্টি, যে দলটা বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসেছে। আওয়ামী লীগ একদলীয় শাসন ব্যবস্থা বাকশালে ছিল, আমরা বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসেছি। আমরা সংসদীয় গণতন্ত্র নিয়ে এসেছি, ম্যাডাম জিয়া নিয়ে এসেছেন। আমরা তত্ত্বাবধায়ক সরকার বিধান পাশ করেছি পার্লামেন্টে, এবং আমাদের কাছে ফ্যাসিস্ট আবার এখন পর্যন্ত তো প্রশ্নই উঠতে পারে না। আমাদের যে পার্টির স্ট্রাকচার, আমরা যে কাজ করেছি, সেগুলো সমস্ত গণতন্ত্রের পক্ষে গেছে। এবং 14 বছর লড়াই করেছি তো ফ্যাসিস্ট হওয়ার জন্য নয়, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য। সুতরাং এই কথাগুলো যখন বলা হয়, তখন এই কথাগুলো আমার কাছে মনে হয় যেটা আপনার শুধুমাত্র হয় কথার কথা বলার জন্য বলা হয়, অথবা বিএনপিকে আপনার ছোট করে খাটো করে দেখানোর চেষ্টা করা হয়।